1950 সালের দিকে ইন্দোনেশিয়ার বিত্তবান লোকেরা নিজেদের ছেলেদেরকে বিয়ের আগে যৌনবিদ্যায় পারদর্শী করতে গোক মহিলাদের কাছে পাঠাতো। তেমনই এক গোকের প্রেমে পড়ে যায় সোলাইমান। আর তখনই ঘটে বিপত্তি, কেননা সেই সময়ে গোকদের বিয়ে করা ছিল একেবারেই নিষিদ্ধ। এখন এটাই দেখার পালা, সমাজ কি তাদের এই সম্পর্ক মেনে নিবে, কি হবে তাদের এই সম্পর্কের শেষ পরিণতি, সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি গোক কামাসুত্রা যাওয়াতে। শুরুতে আমাদেরকে একটা ছোট বাচ্চাকে দেখানো হয়। তাকে একটা ছোট খাটে শুইয়ে রাখা হয়েছিল। তাদের পাশেই আমরা বিছানায় একটা লোক এবং মহিলাকে দেখি। তারা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এখানে থাকা মহিলাটির নাম হলো সাইমা। তারা দুজন একসাথে সময় কাটিয়ে বেশ খুশি ছিল। আমরা সাইমাকে তার সাথে থাকা লোকটিকে বলতে শুনি যে সে কি তাকে বিয়ে করবে। লোকটি তখন তাকে বলতে থাকে যে তার ওয়াইফ যখন মারা যাবে তখন সে তাকে বিয়ে করবে। এই কথা শুনে সাইমার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। এইদিকে আমাদেরকে অন্য একটি মহিলাকে দেখানো হয়। তার নাম হলো আতিফা। আতিফা তার বাসায় ছিল। তখন আমরা একটু আগে দেখানো লোকটিকে রক্তাক্ত অবস্থায় চলতে চলতে আতিফার কাছে আসতে দেখি। সে এসে জোরে জোরে দরজায় নক করতে থাকে। আতিফা সাথে সাথে দরজা খুলে দিলে লোকটি তার পায়ের কাছে এসে বসে আর অনেক আহাজারি করতে থাকে এবং তার কাছে সাহায্য চায়, কারণ তার ওয়াইফ পাগল হয়ে গেছে। আতিফা তখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। সেই সময়ই দেখানো হয় সাইমা তাদের রুমে থাকা বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে চিৎকার করতে করতে সেই বাসা থেকে দৌড়ে পালাচ্ছিল। তার পেছনেই তখন লোকটির ওয়াইফ ধারালো অস্ত্র নিয়ে দৌড়ে আসছিল। আসলে এরা দুজন পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল। যখন লোকটির ওয়াইফ তাদের এই সম্পর্কের কথা জেনে যায় তখন সে একদম পাগলের মতো হয়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে সে তাদেরকে খুন করার জন্য বেরিয়ে পড়ে। সাইমা তো সেখান থেকে কোনো মতে পালিয়ে যাচ্ছিল, কিন্তু মহিলাটি পেছন থেকে তার দিকে সেই অস্ত্র ছুঁড়ে মারে। সাইমার গায়ে লেগে সে সেখানেই পড়ে যায়। এটা দেখে আতিফা তার কাছে দৌড়ে গেলে সে তার কোলে থাকা বাচ্চাটিকে তার হাতে তুলে দেয় আর তাকে রক্ষা করতে বলে। আতিফা তখন বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে দৌড়ে তার বাসায় চলে আসে, কিন্তু তখন তারা দেখে সেই লোকটির ওয়াইফ সাইমার কাছে এসে তাকে ঘৃণায় অনবরত আঘাত করে মেরে ফেলে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতিফা তখন আর্তনাদ করতে থাকে। এভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্যের মাধ্যমে আমাদের গল্পের শুরু হয়। এখানে আমরা কিছু জিনিস জানবো, আর তা হলো এই পুরো গল্পটি গোকদের নিয়ে। এটা একটা প্রফেশন বলা যায়। ইন্দোনেশিয়ায় 1950 সালের দিকে এই প্রফেশন অনেক বেশি জনপ্রিয় ছিল। এখন আমরা জেনে নেই যে এই প্রফেশনে আসলে কি করা হয়। তৎকালীন সময়ের যত রাজা বা বড় বাড়ির লোকেরা ছিল তারা তাদের সন্তানকে বিয়ে দেওয়ার পূর্বে একটি মেয়ের সাথে সঠিকভাবে ঘনিষ্ঠ হওয়ার শিক্ষা দিত। আর এই শিক্ষা দেওয়ার জন্যই তারা তাদেরকে কোনো একজন গোকের কাছে পাঠাতো। গোক সবসময় একজন মহিলা হবে। তো গোক মহিলা এরকম উচ্চবিত্ত বংশের ছেলেদের তাদের কাছে কিছুদিন রেখে ঘনিষ্ঠ হওয়ার শিক্ষা দিত। আর আমরা যে আতিফাকে দেখেছি সে হলো একজন গোক। এখান থেকে গল্প চলে যায় 15 বছর পরে। আমরা একটা উচ্চবিত্ত পরিবারকে দেখতে পাই যারা ঘোড়ার গাড়িতে করে তাদের একমাত্র ছেলে সোলাইমানকে একজন গোকের কাছে নিয়ে যাচ্ছিল, কারণ তারা খুব শীঘ্রই সুলাইমানের বিয়ে দিতে চায়। কিন্তু সোলাইমান আসলে এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি ছিল না। আর তাছাড়া একজন গোক তাকে কিভাবে শিক্ষা দিতে পারে এটা নিয়েও তার অনেক সন্দেহ ছিল। মোট কথা তার এই আইডিয়াটাই একদমই ভালো লাগছিল না। সে তার বাবা মাকে এই ব্যাপারেও জানায়, কিন্তু তার বাবা মা তাকে বলে যে তারা বংশ পরম্পরায় সবাই বিয়ে করার আগে গোকদের কাছ থেকে ইন্টিমেট হওয়ার শিক্ষা নিয়েছে, আর এই শিক্ষা নিলে একটা ছেলে আসল পুরুষে পরিণত হতে পারে। তাই সোলাইমানকেও এই শিক্ষা নিতে হবে। এইদিকে আমাদের দেখানো হয় আতিফাকে। আসলে সোলাইমানের পরিবার তার কাছেই সোলাইমানকে রেখে যাওয়ার জন্য আসছে, যাতে করে সে তাকে শিক্ষা দিতে পারে। এখানে আমরা আতিফার সাথে একটা মেয়েকেও দেখতে পাই। তার নাম হলো রাত্রি। আর আমরা জানতে পারি এই রাত্রি হলো 15 বছর আগের সেই ভয়ঙ্কর রাতে দেখতে পাওয়া ছোট বাচ্চাটি। রাত্রির মা সাইমা আতিফাকে তার দায়িত্ব নেওয়ার জন্য মৃত্যুর আগে বলে গিয়েছিল, আর তখন থেকেই আতিফা তাকে তার মেয়ে হিসেবে দত্তক নিয়ে নেয়। রাত্রে আতিফার পর্যালোচনার আন্ডারেই থাকে। দেখা যায় রাত্রে আতিফাকে তার এই শিক্ষা কেন্দ্রে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। এরপর আমাদের দেখানো হয় আতিফার কাছে ছেলে মেয়ের একত্রিত হওয়ার এমন অনেক বই ছিল। রাত্রির এই বইগুলোর প্রতি অনেক বেশি কিউরিসিটি ছিল, কিন্তু আতিফা কখনোই তাকে এই বই ধরতে দিত না। যদিও আতিফার পরে এই শিক্ষাদানের কাজ রাত্রিই করবে, অর্থাৎ পরবর্তীতে রাত্রে একজন গোক হবে। কিন্তু তারপরেও আতিফা মনে করে যে গোক হওয়ার আগে
রাত্রির এগুলো সম্পর্কে জানা উচিত না। এরপর দেখানো হয় সেখানে সোলাইমানের পরিবার চলে আসে। আতিফা তাদের সাথে গিয়ে দেখা করে। তখনও সোলাইমান বলতে থাকে যে সে এখনই বিয়ের জন্য ট্রেনিং নিতে চায় না, সে তার ডিগ্রি নিতে চায়। কিন্তু তার বাবা মা তাকে বলে যে বিয়ে করার পরে সে ডিগ্রি নিতে পারবে, তাই আগে বিয়েটা হয়ে যাক, তারপর সব হবে। সুলাইমান তখন তার বাবা মার কথার উপর আর কিছুই বলতে পারে না। এরপর দেখানো হয় রাত্রি সেখানে তাদের সবার জন্য নাস্তা নিয়ে আসে। তাকে দেখে সোলাইমান তার দিকে তাকিয়ে থাকে। এরপর জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে। আতিফা তখন তাকে জানায় যে সে হলো তার দত্তক নেওয়া মেয়ে। এর কিছুক্ষণ পর দেখা যায় সুলাইমানের বাবা মা সেখান থেকে চলে যায়। তখন সোলাইমানের রেস্ট নেওয়ার জন্য রাত্রি একটা রুম তৈরি করে দেয়। সোলাইমান তখন রুমটি ঘুরে ঘুরে দেখতে থাকে। সেই সময় আতিফা আসলে সে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। সোলাইমানের কথা শুনে বোঝা যায় যে সে খুবই বিচক্ষণ একজন মানুষ। আতিফাও তখন তার কথা শুনে ইমপ্রেসড হয়। সোলাইমান তখন সেই রুমের মধ্যে একটা ছবি দেখতে পায় যেখানে একটা মেয়েকে নগ্ন করে গোসল করিয়ে দেয়া হচ্ছে। এটা নিয়ে সে আতিফার কাছে জিজ্ঞেস করলে আতিফা তাকে বলে যে প্রত্যেকটি গোক মেয়েকে কাউকে শিক্ষা দেওয়ার আগে ঝর্ণার পানিতে গোসল করে শুদ্ধ হয়ে নিতে হয়, এটা হলো তাদের একটা রিচুয়াল। এই বলে আতিফা রুমের দরজা লক করে দেয়। এরপর সোলাইমানের কাছে এসে তার জামা কাপড় চেঞ্জ করে দেওয়ার জন্য কাপড় খুলে দিতে থাকে। সোলাইমান তখন একটু আনকমফোর্টেবল ফিল করে। সে আতিফাকে বলে যেটা সে নিজেই করে নিতে পারবে, কিন্তু আতিফা তাকে বলে সোলাইমানের বাবা মা তাকে এখানে রেখে গিয়েছে আতিফার উপর বিশ্বাস করে, আর তাকে যে করেই হোক সোলাইমানকে আসল পুরুষে পরিণত করতে হবে। এজন্য সে যেন তার সামনে কোনো লজ্জা না পায়। সোলাইমান এই কথা শুনে তখন আর তাকে কিছুই বলে না। এরপর রাতে দেখানো হয় সোলাইমান কিছু বই পড়ার জন্য সেই বাড়িতে থাকা পাঠ্যঘরে যায়, কিন্তু তখনই তার কানে একটা গানের আওয়াজ ভেসে আসে। এটাকে ফলো করে সে বারান্দায় গিয়ে পৌঁছায়, আর তখন দেখে নিচে রাত্রি গান গাইতে গাইতে আতিফার গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পরে আতিফা সেখানে আসে আর গোসল করতে থাকে। তখন সুলাইমান এগুলো উপর থেকে দেখতে থাকে। সেই সময়ই রাত্রি তার দিকে তাকালে সুলাইমান তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন সকালবেলা। দেখা যায় রাত্রি সোলাইমানের জন্য আদা চা বানিয়ে নিয়ে যায়। সোলাইমান তখন রাত্রিকে ডেকে তার পাশে থাকা চেয়ারে বসতে বলে। রাত্রি সবসময় তার সামনে মাথা নিচু করে রাখে আর তাকে বলতে থাকে যে তাদের উচ্চ বংশের লোকেদের বরাবর বসে থাকার অধিকার তার নেই। এই বলে সে নিচে বসে পড়ে। সোলাইমান তখন তাকে জোর করে চেয়ারে বসায় আর বলে যেরকম উঁচু বংশ নিচু বংশ এগুলো সে মানে না, তার এতে কিছুই যায় আসে না, সবাই আমরা মানুষ। সোলাইমানের পর বলতে থাকে যে সে যেন তাকে বাইরে কোথাও নিয়ে যায়, বাসায় বসে তার মোটেও ভালো লাগছে না। রাত্রি তখন বলতে থাকে যে তাদেরকে একসাথে দেখলে আতিফা অনেক বকা দিবে, আর তাছাড়া তাকে জামা কাপড়ও ধুতে হবে, তার এখন সময় নেই। সোলাইমান তখন বলতে থাকে যে জামা কাপড় তারা একসাথে মিলে ধুয়ে নিবে। এই বলে সে রাত্রিকে কোনোভাবে কনভিন্স করে, আর যেই সকল জামা কাপড় ধুতে হবে সেগুলো নিয়ে পাশে থাকা ঝর্ণার কাছে যেতে থাকে। তখন আতিফার সেখানে থাকা আরেকটি মেয়ে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। এরপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর সোলাইমান রাত্রিকে বলতে থাকে যে এখন তো এখানে আতিফার তাদেরকে দেখে ফেলার ভয় নেই, সে যেন একটু ফ্রি হয়ে তার সাথে কথা বলে। রাত্রি তখন একটু স্বাভাবিক হয়। এরপর তারা ঝর্ণার কাছে জামা কাপড় ধোয়ার জন্য যায়। সোলাইমান রাত্রিকে এই কাজে সাহায্য করতে থাকে। তখন সে রাত্রির কাছে তার মাকে নিয়ে জিজ্ঞেস করে। এই প্রশ্নে রাত্রি তখন একটু চুপ হয়ে যায় আর তাকে বলে যে তার মা অনেক ছোটবেলায় মারা গেছে, তারপর থেকেই সে আতিফার কাছে বড় হয়েছে। সোলাইমান রাত্রির কাছে আরো জিজ্ঞেস করে আতিফা কি বিয়ে করেনি। রাত্রি জানায় না, গোকরা কখনো বিয়ে করতে পারে না, তারা চাইলে বাচ্চা দত্তক নিতে পারে, আর তাদের দত্তক নেওয়া বাচ্চা তাদের অবর্তমানে গোক হিসেবে দায়িত্ব পালন করবে। তখন এটা শুনে সোলাইমান বলতে থাকে যে তার মানে আতিফার পরে রাত্রি গোক হবে আর সে কখনো বিয়ে করতে পারবে না। এ কথা শুনে তখন রাত্রি চুপ হয়ে যায় এবং মাথা নেড়ে তাকে হ্যাঁ জানায়। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সোলাইমান তার রুমে ছিল, তখন সেখানে রাত্রি তাকে ঘুমানোর আগে কিছু পানীয় দিয়ে যাওয়ার জন্য আসে আর তাকে জানায় যে তাকে শিক্ষা দেওয়ার কার্যক্রম কালকে থেকে শুরু হবে। কালকে তাকে মেইন বেডরুমে নিয়ে যাওয়া হবে, সে যেন নিজেকে মেন্টালি প্রস্তুত করে নেয়। এই বলে রাত্রি সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সোলাইমান তাকে ডাকে আর বলে যে আতিফা এখন কোথায় রয়েছে। রাত্রি জানায় আতিফা তাকে শুদ্ধ করার জন্য ঝর্ণার কাছে গিয়েছে
আর সেখানে গিয়েই সে ধ্যান করবে। এটা শুনে সোলাইমান তখন তাকে বলে যে সে যেন তাকে সেখানে নিয়ে যায়, কিন্তু রাত্রি তাকে বলে আতিফা একদমই কাউকে সেখানে যেতে মানা করে দিয়েছে, সেখানে যাওয়া যাবে না। সোলাইমান তখন তাকে বলে যে তাহলে সে যে সেখানে গিয়ে ধ্যান করে এটা রাত্রি কিভাবে জানলো? সে নিশ্চয়ই লুকিয়ে কোনো সময় দেখেছে, তো তারা চাইলে লুকিয়ে দেখতেই পারে, আতিফা না জানতে পারলেই তো হলো। কিন্তু তারপরেও রাত্রি যেতে চায় না। তখন সুলাইমান অনেক জোর করলে সে রাজি হয়ে যায়। তারা দুজন সেখানে পৌঁছে যায় আর চুপচাপ ঝর্ণার পানিতে নেমে আতিফাকে দেখতে থাকে। আতিফা তখন আকাশের দিকে তাকিয়ে ভালোবাসার শক্তি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছিল এবং বিধাতার কাছে তাকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছিল। তখনই তারা লক্ষ্য করে যে উপর থেকে কমলা রঙের একটি আলো আতিফার উপর নেমে আসে আর ধীরে ধীরে সেই আলো পুরো ঝর্ণার পানিতে ছড়িয়ে যেতে থাকে। এটা রাত্রি এবং সুলাইমানের শরীরে এসে লাগলে হঠাৎ করে তারা দুজনেই একে অপরের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর দুজন দুজনের কাছাকাছি চলে আসে। রাত্রি যখন বুঝতে পারে যে সে এটা কি করছে তখনই সে দৌড়ে সেখান থেকে চলে যেতে নেয়। এটা দেখে সুলাইমানও তার পিছু করে। এদিকে আতিফাকে দেখানো হয় সে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে সে তাদেরকে সেখানে দেখতে পায় না। রাত্রি যখন ওদিকে দৌড়ে চলে যাচ্ছিল তখন হঠাৎ করেই সে পা মচকে পড়ে যায়। তখনই সোলাইমান তার কাছে আসে আর তাকে কোলে তুলে নিয়ে পাশে থাকা একটা পরিত্যক্ত কুঁড়ে ঘরে যায়। সেখানে গিয়ে সোলাইমান প্রথমে রাত্রির পা ঠিক করে দেয়। রাত্রি এরপর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে আর সোলাইমানের কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে যে তার এটা করা একদমই ঠিক হয়নি, সে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু তখন সোলাইমান তাকে বলে যে সেও তার প্রতি একই অনুভব করেছে, সেও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এই বলে তারা একে অপরের দিকে তাকায় আর তখনই তারা ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। এখান থেকে দৃশ্য চলে যায় সকালবেলা। আতিফা, রাত্রি আর সোলাইমানের কাল রাতে ঝর্ণার কাছে আসা এবং এরপরে একসাথে রাত কাটানো এই ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। রাত্রি তখন আতিফার পায়ের কাছে পড়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। আতিফা তখন তাকে তার রুমে নিয়ে যায় আর তার কাছে ঘনিষ্ঠতা নিয়ে যেই বই ছিল সেই বইটা রাত্রির কাছে দেয়। এরপর তাকে বলতে থাকে যে সে যখন রিচুয়াল করে তখন সে সেখানে কাউকে যেতে দিতে চায় না, কারণ সে সেখানে মূলত বিধাতার কাছ থেকে ভালোবাসার প্রোটেকশন নেওয়ার জন্য যায়, যাতে করে সে যাকে শিক্ষা দিবে সে তার ভালোবাসায় লিপ্ত না হয়। তাছাড়া সে সেখানে গিয়ে একটা মন্ত্রও পড়ে, যে মন্ত্র কিনা অনেক বেশি ভয়ঙ্কর। এই মন্ত্র দিয়ে যে কোনো পুরুষকে আজীবন একসাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ করা যায়, কিন্তু এটা ভয়ঙ্কর কারণ সেই পুরুষ যদি তার প্রতিজ্ঞা ভেঙে ফেলে তাহলে এতে তার জীবনও চলে যেতে পারে। তখন এটা শুনে রাত্রি তাকে বলে যে এটা যদি এতটাই ভয়ঙ্কর হয় তাহলে আতিফা এই মন্ত্র কেন পড়ে? আতিফা বলে যে সে যখন বিধাতার কাছ থেকে প্রোটেকশন চাইতে চায় তখন এই মন্ত্র পড়ার মাধ্যমে অনেক সময় পজিটিভ এনার্জি আসে, যেটা তার প্রোটেকশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু কাল রাতে তার কাছে কমলা রঙের আলো এসেছিল, যেটা কিনা নেগেটিভ এনার্জি ছিল, আর এটা থাকার কারণেই আতিফা সোলাইমানের প্রতি আকর্ষণ অনুভব করে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তারা ঘনিষ্ঠ হয়। এটা কোনো ভালোবাসা না, এটা শুধুই দেহের আকর্ষণ মাত্র। রাত্রি তখন অনেক অনুতপ্ত হয়, সে আতিফার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। আতিফা তাকে বলে যে সে তাকে ক্ষমা করে দিয়েছে আর তাছাড়া সে তার জন্য প্রার্থনাও করেছে, যাতে করে পরবর্তীতে সে এমন ভুল করা থেকে বিরত থাকতে পারে। এরপর আতিফা রাত্রিকে সোলাইমান এবং তার জন্য মেইন বেডরুম তৈরি করে দিতে বলে, কারণ আজ সে সোলাইমানের সাথে ইন্টিমেট হবে আর তাকে শিক্ষা দিবে। রাত্রি তখন তার কথা মতোই কাজ করে দিতে থাকে, কিন্তু যখন আতিফা আর সোলাইমান রুমে প্রবেশ করে আর দরজা বন্ধ করে দেয় তখন তার অনেক বেশি কষ্ট হতে থাকে। সে কান্নায় ভেঙে পড়ে, কেন যেন সোলাইমানকে সে অন্য কারোর সাথে সহ্যই করতে পারছিল না। এদিকে সোলাইমানকে আতিফা শিক্ষা দিতে থাকে আর তার কাছাকাছি আসতে থাকে, কিন্তু সোলাইমান তার জায়গায় শুধু রাত্রিকেই কল্পনা করছিল। সে রাত্রিকে কোনোভাবেই ভুলতে পারছিল না। এরপর আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। সোলাইমান রাত্রিকে খুঁজে বের করে। সে দেখে রাত্রি তার উপর রাগ করে রয়েছে আর তার সাথে একদমই কথা বলছে না। সোলাইমান তখন তাকে বলে যে সে কি তার আর আতিফার একত্রিত হওয়ার জন্য তার উপর রাগ করেছে, কিন্তু তার সাথে থাকাকালীন সে সবসময় শুধু রাত্রির কথাই মনে করেছে, শুধু তাকেই চেয়েছে। এই বলে সে তার কাছাকাছি আসতে নিলে রাত্রি সেখান থেকে চলে যেতে থাকে আর বলে যে তার মতো কারো সাথে রাত্রির কিছু হওয়া কখনোই সম্ভব না, আর তাছাড়া সে তো বড় হয়ে গোক হবে। এটা বলে সে চলে যায়, কিন্তু সোলাইমান আবারও তার সাথে দেখা করে আর তাকে লুকিয়ে সেই কুঁড়ে ঘরে নিয়ে আসে। সে রাত্রির হাতে একটা বই তুলে দেয় আর বলতে থাকে যে এই বইটি সে লিখেছে, তার জীবনের ছোট বড় সবগুলো মুহূর্ত সে এখানে লিখে রেখেছে।
তার জীবনের এই গল্পটিতে সে তার আর রাত্রির ব্যাপারেও লিখতে চায়, তাদের সম্পর্কের ব্যাপারে লিখতে চায়। সে আসলেই তাকে অনেক ভালোবেসে ফেলেছে। রাত্রি তখন তাকে বলে যে সেও তাকে ভালোবাসে, কিন্তু তাদের সম্পর্কের তো কোনো ভিত্তি নেই, কারণ তাকে তো আতিফার মতো করে গোক হতে হবে। আতিফা যা চাইবে তাকে তাই করতে হবে, কারণ সে তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। কিন্তু তখন সোলাইমান তাকে বলে যে সে খুব ভালো করেই জানে যে রাত্রি গোক হতে চায় না, তাই সে যেন তার স্বপ্নগুলোকে ফলো করে। এটা বলে সে তার কাছে ইন্দোনেশিয়ান মহিলাদের একটি অ্যাসোসিয়েশনের কথা জানায়। তাকে বলে যে অ্যাসোসিয়েশন মেয়েদেরকে তাদের স্বপ্ন ফলো করতে সাহায্য করে, তাদেরকে শিক্ষাগত প্রশিক্ষণ, তাছাড়া জীবিকা নির্বাহের জন্য আরো অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। সে চায় রাত্রিও যেন এখানে জয়েন করে আর তার স্বপ্নগুলোকে ফলো করে, আর যখন সে এখান থেকে বেরিয়ে আসতে পারবে তখন তারা বিয়েও করে নিবে। এরপর তারা দুজনে মিলে তাদের ভালোবাসার গল্প লিখবে। তার কথা শুনে রাত্রি তখন আশার আলো দেখতে পায়, তার মনের মধ্যেও শক্তির উদ্ভব হয়। রাত্রি তখন তার কথা মতো এটাই করবে বলে ঠিক করে। এরপর তারা দুজন একে অপরের কাছাকাছি আসে। এবার আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। দেখা যায় সোলাইমানের ট্রেনিং শেষ হয়ে গেছে, তাই আজ তাকে এখান থেকে চলে যেতে হবে। সে চলে যাওয়ার সময় শুধু আশেপাশে রাত্রিকেই খুঁজতে থাকে। এই বিষয়টা তখন আতিফাও লক্ষ্য করে। একটু পরই সোলাইমান সেখান থেকে চলে যায়। তখন আমাদেরকে রাত্রিকে দেখানো হয় সে দূর থেকে তাকে চলে যেতে দেখছিল আর অনেক কান্না করছিল। এরপর সে বাসায় ফিরলে আতিফা তার কাছে আসে আর তাকে বলে যে সে তার সাথে সোলাইমানের কি চলছে সেই ব্যাপারে সবটা বুঝতে পেরে গেছে। এই জন্য সে রাত্রিকে বলতে থাকে যে এই সকল লোকেরা শুধু প্রমিস করে কিন্তু কখনো সেটা বাস্তবায়ন করে না, তাই রাত্রি যেন তার কথায় বিশ্বাস না করে। কিন্তু রাত্রি তাকে বলে যার সবাই যেমনই হোক না কেন তার সোলাইমান তাকে অনেক বেশি ভালোবাসে, আর সে এটাও জানায় যে সে গোক হতে চায় না। কালকে থেকে সে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে অন্য কোনো কাজ শেখার প্রশিক্ষণ নিবে আর নিজেকে অন্যান্য রেসপেক্টেড চাকরির মাধ্যমে স্বাবলম্বী করে তুলবে। আতিফা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু রাত্রি তার কোনো কথাই শোনে না। রাত্রি পরবর্তী দিনই সেই প্রশিক্ষণ কেন্দ্রে চলে যায়। সে তখন সেখানকার পরিচালকের সাথে দেখা করে। তার নাম হলো নাইমা। নাইমা রাত্রিকে এখানে ওয়েলকাম জানায় আর তাকে জয়েন করিয়ে নেয়। রাত্রি সেখানে প্রতিদিন যেতে থাকে আর প্রতিদিনই সে নতুন নতুন অনেক কিছু শিখতে থাকে। এগুলো শিখতে তার অনেক বেশি ভালো লাগছিল, তার নিজেকে অনেক মুক্ত বলে ফিল হচ্ছিল। তাছাড়া এর মাঝে মাঝে সে সময় করে প্রতিদিন সোলাইমানকে চিঠিও লিখত। সে প্রতিদিন কি করছে না করছে সবকিছু জানাতো এবং তার ট্রেনিং কেমন যাচ্ছে এই ব্যাপারেও তাকে জানাতো। তবে হঠাৎ করে রাত্রি লক্ষ্য করে যে সোলাইমানের চিঠি আসা একদমই বন্ধ হয়ে গেছে। সে বারবার ডাক অফিসে গিয়ে খোঁজ নেয়, কিন্তু দিনের পর দিন কেটে যায়, তবুও তার কাছে সোলাইমানের কাছ থেকে কোনো চিঠি আসে না। আর তখন একদিন সে খবরের কাগজের মাধ্যমে জানতে পারে যে এই শহরের বড় রাজার একমাত্র মেয়ের সাথে সোলাইমানের বিয়ে হচ্ছে। এটা দেখে সে তখন একদমই হতবাক হয়ে যায়। সে দৌড়ে কাঁদতে কাঁদতে আতিফার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সোলাইমানের যে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে এ ব্যাপারে সে তাকে আগে কেন জানালো না। আতিফা তখন তাকে বলে যে সে তাকে জানায়নি কারণ সে অনেক বেশি কষ্ট পাবে, আর তাছাড়া সে তো তাকে আগেই সতর্ক করেছিল। এসব ছেলেদের সে অনেক ভালো করে চেনে, এরা কখনোই তাদের ওয়াদা রাখে না। রাত্রির তো মন ভেঙে চুরমার হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে ঝর্ণার কাছে চলে আসে। তখন তার চোখের সামনে সোলাইমানের সাথে কাটানো সময়ের কথা মনে পড়তে থাকে, আর সোলাইমান তাকে কত কত প্রতিজ্ঞা করেছিল সেগুলোও সে মনে করতে থাকে। সোলাইমানকে পেয়েই সে তার জীবন সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন আজ চুরমার হয়ে গেল। এটা ভাবতে ভাবতে সে ঝর্ণার দিকে তাকিয়ে থাকে আর এক পর্যায়ে আত্মহনন করার জন্য সেখানে লাফিয়ে পড়ে। সে প্রায় ডুবেই যাচ্ছিল, তখনই আতিফা সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর আমাদেরকে দেখানো হয় রাত্রি তার মায়ের কবরের কাছে যায় আর সেখানে গিয়ে বলতে থাকে যে তার জন্য তাকে এই অন্ধকার দুনিয়াতে পা দিতে হয়েছে। সে চেয়েছিল যাকে ভালোবাসে তার হাত ধরে তার জীবনের এই অন্ধকার সরিয়ে ফেলবে, কিন্তু সেটা যখন হলোই না তখন সে প্রতিজ্ঞা করছে যে সে সবসময় তার হৃদয়কে এই অন্ধকারের মধ্যেই নিমজ্জিত করে রাখবে। এটা বলে সে তখন আতিফার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে একজন গোক হতে প্রস্তুত, সে যেন তাকে প্রশিক্ষণ দেয়। সে আরো বলতে থাকে যে সে তার মায়ের মতো কোনো পরকীয়ার মিস্ট্রেস হতে চায় না। সে গোক হয়ে সম্মানের সহিত পুরুষদেরকে আসল পুরুষ বানানোর কাজ করতে চায়, কিন্তু এখনই আতিফা তাকে এই কাজে নিয়োজিত করতে রাজি হচ্ছিল না, কারণ তার বয়স এখনো খুব একটা বেশি না। কিন্তু রাত্রি ছুরি দিয়ে নিজের প্রাণ নিয়ে নেওয়ার কথা বলতে থাকে। এই কারণেই আতিফাকে তার ইচ্ছা মেনে নিতেই হয়।
এরপর আমাদেরকে এই ঘটনার আরো 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। রাত্রি এখন পরিপূর্ণভাবে একজন গোক হয়েছে, আর সে অলরেডি অনেক ছেলেদেরকে প্রশিক্ষণও দিতে শুরু করেছে। তাছাড়া সে তার এই কাজে অনেক বেশি পারদর্শীও ছিল। তার নাম ডাক সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। আতিফাও তার পাশাপাশি সেখানে ছিল। তাছাড়া এখানে আমরা আয়েশা নামের একটা মেয়েকেও দেখতে পাই, যাকে কিনা আতিফা দত্তক নিয়েছিল। আমাদেরকে দেখানো হয় রাত্রি তার বাসায় ছিল, তখন তার কাছে একটা মেয়ে আসে। সে তাকে সেই মহিলাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু জানানোর জন্য এসেছিল। মেয়েটির সাথে দেখা করে রাত্রি শহরে চলে যায়। সেখানে গিয়ে সেই অ্যাসোসিয়েশনের পরিচালক নাইমার সাথে দেখা করে। নাইমা তখন তাকে জানায় যে তারা মেয়েদের জন্য একটা স্কুল নির্মাণ করতে চায়, কিন্তু এর জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডোনেশন নেই। তাই রাত্রি যেন এরকম একটা ব্যবস্থা করে দেয়। রাত্রি তখন তাকে আশ্বস্ত করে যে সেই বিষয়টা দেখবে। এরপর দেখানো হয় রাত্রি সবার সাথে মিলে রাতে খাবার খেতে থাকে। তখন আতিফা তাকে জানায় যে কাল তার জন্য অনেক বড় একটা দিন, কারণ কাল তাদের শহরের রাজা তার নাতিকে রাত্রির কাছে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়ে আসবে। এটা শুনে রাত্রি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার তারা রয়্যাল পরিবারের কাউকে প্রশিক্ষণ দিবে। এটা তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমাদেরকে দেখানো হয় পরবর্তী দিন রাজা তার একমাত্র মেয়েকে এবং নাতিকে নিয়ে সেখানে চলে আসে। তারা সবাই তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায়। এরপর রাজা বলতে থাকে যে তাদের বংশের ছেলেদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গোক আলাদা করে হায়ার করা থাকে, কিন্তু তারা স্পেশালি এখানে এসেছে কারণ তার মেয়ের হাজবেন্ডকে এখান থেকেই প্রশিক্ষণ দেওয়ানো হয়েছিল। আর বিয়ের পর থেকে তার মেয়ে তার স্বামীর প্রতি অনেক বেশি স্যাটিসফাইড। এই কারণেই তারা তার নাতি সিয়ামকেও তার বাবার মতো আসল পুরুষ বানানোর জন্য এখানেই নিয়ে এসেছে। এই কথা শুনে তখন রাত্রির মনে একটু সন্দেহ হয়। সে তখন রাজার কাছে তার মেয়ে জামাই আসলে কে তা জিজ্ঞেস করে, আর তখনই দেখানো হয় সেখানে রাজার মেয়ে জামাই চলে আসে। আর সে আর কেউ না বরং সুলাইমান। তাকে দেখা মাত্রই রাত্রি কাঁদতে থাকে। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে রিয়াক্ট করবে। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু তখন আতিফা তাকে কোনোভাবে সামলে নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই রাত্রি রাজাকে বলতে থাকে যে সে যেন তার কথা দোষ হিসেবে না নেয়, কিন্তু তার নাতিকে প্রশিক্ষণ দেওয়ার আগে তার একটা শর্ত রয়েছে, আর তা হলো সে শহরের মেয়েদের জন্য একটা বিদ্যালয় বানাতে চায়। তাই রাজা যেন ডোনেশন দিয়ে তাদেরকে বিদ্যালয় বানাতে সাহায্য করে। এই কথা শুনে রাজা তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে এটা অনেক ভালো একটা উদ্যোগ, তার কাছে অনেক ভালো লেগেছে। এই বলে সে তখনই অনেকগুলো টাকা বিদ্যালয় বানানোর জন্য রাত্রির হাতে তুলে দেয়। এরপর দেখানো হয় তারা সেখান থেকে চলে গেলে আতিফা রাত্রির কাছে আসে আর তাকে বলতে থাকে যে ওটা সুলাইমানের ছেলে জেনেও সে কেন তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে, আর তাছাড়া প্রশিক্ষণের বদলে সেই স্কুল বানানোর জন্য এতগুলো টাকা কেন নিয়েছে। তার এমনটা করা একদমই ঠিক হয়নি। রাত্রি তখন তাকে বলতে থাকে যে সে কেন তাকে আগে থেকে জানালো না যে সিয়াম সুলাইমানের ছেলে। তারা সবাই মিথ্যাবাদী। আতিফা তখন বলে যে সেও এ ব্যাপারে কিছুই জানতো না। রাত্রি তখন তাকে বলতে থাকে এখন আর কিচ্ছু করার নেই, সে রাজার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে নিয়েছে, তাই তাকে সিয়ামকে প্রশিক্ষণ দিতেই হবে। এরপর দেখানো হয় রাত্রি সেই মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে নাইমার সাথে দেখা করতে চলে আসে আর তার হাতে রাজার দেওয়া অতগুলো টাকা তুলে দেয়। নাইমা তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। সে রাত্রিকে অনেক ধন্যবাদ জানাতে থাকে। এরপর রাত্রি সেখান থেকে চলে আসলে সিয়াম তার মায়ের সাথে সেখানে আসে। সিয়ামের ব্যবহার খুব একটা ভালো ছিল না, এটা নিয়ে তার মায়ের অনেক দুশ্চিন্তা ছিল। কিন্তু রাত্রি তখন সিয়ামের মাকে বলতে থাকে যে সে যেন তাকে নিয়ে একদমই চিন্তা না করে। সে তাকে এমন ভাবে প্রশিক্ষণ দিবে যে তার ব্যবহার আচার আচরণ সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এই বলে সে মুচকি হাসে। সিয়ামের মায়ের পর সেখান থেকে চলে গেলে রাত্রি তাকে তার রুমে নিয়ে যায়। তখন সিয়াম তাকে বলতে থাকে যে সেই রুমের মধ্যে থেকে ট্রেনিং নিতে চায় না, সে যেন তার জন্য অন্য কিছুর ব্যবস্থা করে। রাত্রি তখন তার জন্য গোসলখানায় সুন্দর করে গোসলের ব্যবস্থা করে। এরপর তারা দুজন মিলে গোসলখানায় অবস্থান করে। বাইরে তখন আমরা আয়েশাকে দেখতে পাই, যাকে রাত্রি গোসলখানার বাইরে থাকার জন্য বলেছিল। তখন আতিফা আয়েশার কাছে আসে আর তাকে বলে যে সে যেন তাদের উপর লক্ষ্য রাখে, অস্বাভাবিক কিছু ঘটলে সে যেন তাকে জানায়। এরপর আমাদেরকে সুলাইমানকে দেখানো হয়। তার কাছে তার মা আসে আর তাকে বলতে থাকে যে সে যেন তার জন্য কাল গাড়ি রেডি করে রাখে, কারণ সে তার নাতি সিয়ামকে দেখতে যাবে। কিন্তু তখন সুলাইমান তাকে বলে যে তার এটা করা ঠিক হবে না, সে যেন রয়্যাল পরিবারকে সিয়ামের এই দায়িত্ব নিতে দেয়। কিন্তু তখন তার মা তাকে বলতে থাকে যে সুলাইমান যেন তার ছেলে সিয়ামের প্রতি আরেকটু বেশি মনোযোগী হয়, কারণ কোনোভাবে তাকেই পরবর্তী রাজা বানাতে হবে, আর এভাবে তাদের রক্ত রয়্যালটির সাথে মিলে যাবে। সুলাইমান তখন কিছুই বলে না। এরপর আমাদেরকে রাত্রিকে দেখানো হয়।
গোসল করা শেষে সে আয়েশার কাছে আসে এবং তাকে বলে যে সে ঝর্ণার কাছে ধ্যান করার জন্য যাবে। সে যেন তার সেখানে গোসল করার ব্যবস্থা করে দেয়। আয়েশাও তার কথা মতো কাজ করে দিতে থাকে। এদিকে আমাদেরকে আতিফাকে দেখানো হয়। সে তখন বাসায় ছিল না, একটা লোকের সাথে হোটেলে দেখা করার জন্য গিয়েছিল। সে মূলত এখন লোকেদেরকে ম্যাসাজ দেওয়ার কাজ করত। জানা যায় এই লোকটি রয়্যাল ফ্যামিলিতে কাজ করে আর তার সাথে আতিফার খুব ভালো সম্পর্ক। তারা দুজন একটা রুমে যায়। এরপর লোকটি আতিফাকে বলতে থাকে যে সে আজ সন্ধ্যার সময় সোলাইমানের মা হাফিজার সাথে দেখা করেছিল কেন। আতিফা তখন তাকে বলে যে হাফিজা তাকে বলতে এসেছিল যাতে করে সোলাইমানের সাথে কোনোভাবে রাত্রির দেখা না হয়, কিন্তু তার এতই যখন সমস্যা তাহলে সে তার নাতি সিয়ামকে রাত্রির কাছে কেন ট্রেনিং দেওয়ার জন্য পাঠিয়েছে, এটাই তো সে বুঝতে পারছে না। তখন লোকটা মজা করে আতিফাকে বলতে থাকে যে তার ট্যালেন্টের জন্যই রয়্যাল ফ্যামিলি তার কাছে ছুটে এসেছে। কিন্তু এরপর লোকটি কিছু সিক্রেটের কথা বলতে থাকে। সে আতিফাকে জানায় সিয়ামের নানা এবং সোলাইমানের মা হাফিজার মধ্যে অনেক আগে সম্পর্ক ছিল। তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু হাফিজা রয়্যাল পরিবারের ছিল না, এর জন্য তার সাথে রাজার বিবাহ হওয়া কখনো সম্ভব ছিল না। এ কারণে হাফিজা সুলাইমানের বাবাকে বিয়ে করে এবং অন্যদিকে রাজা অন্য একজন রাজকুমারীকে বিয়ে করে। কিন্তু এরপরেও তারা কখনো তাদের মধ্যে থাকা সম্পর্ক ভাঙেনি। তারা একে অপরের সাথে যোগাযোগ রেখে গেছে। এ কথা শুনে আতিফা তখন অনেক অবাক হয়, কিন্তু তাকে অবাক করে দিয়ে লোকটি আরো কিছু তথ্য জানাতে থাকে যে এরপর রাজার মেয়ে হয়। ধীরে ধীরে সে বড় হয়, কিন্তু তার একজন কমিউনিস্টের সাথে সম্পর্ক হয় আর সেখান থেকে সে প্রেগনেন্টও হয়ে যায়। রাজার পরিবারের উপর এমন দাগ আসলে তাদের সম্মান সব ধুলোয় মিশে যাবে। এর জন্য তখন সুযোগ মতো হাফিজা তার স্বার্থ হাসিল করে নেয়। সে রাজাকে অফার করে সে যেন তার ছেলে সোলাইমানের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়, তাহলে সবাই মনে করবে যে রাজার মেয়ের পেটের বাচ্চা হলো সোলাইমানের, অর্থাৎ সিয়াম সোলাইমানের ছেলে না। আতিফা তখন লোকটির কাছে জিজ্ঞেস করে যে সিয়াম যে তার সন্তান না, এ ব্যাপারে কি সোলাইমান জানে? লোকটি জানায় না, সোলাইমান এ ব্যাপারে কিছুই জানে না। খুব তাড়াতাড়ি তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় আর এই বিয়ের মাধ্যমে হাফিজা রাজার সাথে ডিল করে, আর তা হলো তাদেরকে যেন রয়্যাল পরিবারের সম্মান দেওয়া হয়। রাজা তখন তার এই ডিলে রাজি হয়ে যায়। এদের পরিবারের এত ভয়ঙ্কর সত্যি জানতে পেরে আতিফা অনেক অবাক হয়। তখন লোকটি তাকে বলে যে সে যেন এ ব্যাপারে কাউকে না জানায়, কারণ এটা অনেক বড় একটা সিক্রেট। আতিফা তাকে প্রমিস করে যে সে কাউকে কিছু জানাবে না। এরপর আমাদেরকে সিয়ামকে দেখানো হয়। সে গতকালকের পর থেকে তো রাত্রির প্রতি একদম পাগল হয়ে গিয়েছিল। সে শুধু রাত্রির কাছাকাছিই থাকে আর তাকে সে কতটা ভালোবাসে তা জানাতে থাকে। এই সবকিছু তখন আতিফা লক্ষ্য করছিল। এর পরের দৃশ্যে আমাদেরকে সোলাইমানকে দেখানো হয়। সে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন রাস্তায় তারা অনেক হট্টগোল হতে দেখতে পায়। সে সময় তারা জানতে পারে যে কিছু দলের মধ্যে ঝামেলা হয়েছে, যার জন্য তারা আন্দোলন শুরু করেছে আর অনেক কিছু জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুরও করছে। তখন তারা পুলিশের চেকপোস্টে গিয়ে পৌঁছায়, কিন্তু তাদেরকে রয়্যাল পরিবার দেখে যেতে দেওয়া হয়। সোলাইমানের পর তার মায়ের কাছে চলে আসে। তার মায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, তার হার্টে সমস্যা ধরা পড়েছে, যার জন্য সে শয্যাশায়ী হয়ে পড়ে। সোলাইমান তখন তার মায়ের কাছে গিয়ে দেখে সে শুধু সিয়ামের কথাই বলছে। সোলাইমানকে দেখে তার মা বলতে থাকে যে সে যেন সিয়ামকে রাত্রির কাছ থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসে, কারণ রাত্রির মা একটা খারাপ মহিলা ছিল। রাত্রিও তার মায়ের মতো তার নাতি সিয়ামকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে। সে যেন তাড়াতাড়ি করে সিয়ামকে সেখান থেকে নিয়ে আসে আর তাকে প্রিন্সেসের সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু তখন এটা শুনে সোলাইমান তার মাকে বলতে থাকে যে রাত্রির মা যে খারাপ মহিলা ছিল এই ব্যাপারে সে কিভাবে জানে। এর উত্তরে তার মা কিছুই বলে না, সে শুধু তাকে সিয়ামকে সেখান থেকে নিয়ে আসতে বলে। এরপর আমাদেরকে সিয়ামকে দেখানো হয়। তারা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। তখন আতিফা সিয়ামকে বলতে থাকে যে তাকে কাল তার দাদি হাফিজা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসবে, কারণ তার এখানে ট্রেনিং শেষ হয়ে গেছে। কিন্তু এই কথা শুনে সিয়াম বলতে থাকে যে সে কোনোভাবেই এখান থেকে যেতে চায় না, এখানে সে রাত্রির সাথেই থাকতে চায়। এই বলে সে তখন রেগে সেখান থেকে উঠে চলে যায়। আতিফা তার এমন রিয়াকশনের কিছুই বুঝতে পারছিল না। এরপর দেখানো হয় সেখানে লোক পাঠানো হয় সিয়ামকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সিয়াম কোনোভাবেই তাদের সাথে যেতে চায় না। সে কোনোভাবে এখানে থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাকে জোর করে টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখতে পাই রাত্রি সেই মহিলাদের অ্যাসোসিয়েশনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সবকিছু ওলট পালট অবস্থায় রয়েছে, সবকিছু ভাঙচুর করা হচ্ছে।
আসলে সেই দলের আন্দোলনের জন্যই তারা এই অ্যাসোসিয়েশনটাকেও একদম ভেঙে ফেলে। এটা দেখে তখন রাত্রি অনেক বেশি অবাক হয়। সেখানের পরিচালক নাইমার সাথে দেখা করার জন্য তাকে খুঁজতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে কেউ একজন এসে তার মুখ চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর রাত্রি চোখ খুললে তাকে সে কুঁড়ে ঘরে দেখতে পায়, আর তার থেকে একটু দূরেই সেখানে সোলাইমান বসেছিল। রাত্রি তাকে দেখেই ঘাবড়ে যায় আর বলতে থাকে যে সে এখানে কিভাবে আসলো, আর সোলাইমানও বা এখানে কি করছে। সোলাইমান তখন তাকে বলে যে সে আগে থেকেই জানতে পেরেছিল যে মহিলাদের ওই অ্যাসোসিয়েশনের উপর হামলা করা হবে, তাই সে সেখানে গিয়েছিল। তখনই সে সেখানে রাত্রিকে দেখতে পায়। তাকে যদি সে না নিয়ে আসতো তাহলে রাত্রি এতক্ষণে মারা যেত। রাত্রি তখন বলতে থাকে যে তাহলে অ্যাসোসিয়েশনের পরিচালকের কি হয়েছে। সোলাইমান তাকে জানায় যে পরিচালক নাইমা একটা পলিটিক্যাল দলের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, যার জন্য দুই দলের মধ্যে যখন ঝামেলা হয় তখন তারা প্রথমে অ্যাসোসিয়েশনের উপর হামলা করে। এই জন্যই নাইমাকে এখন তাদের সব লোকজনকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হচ্ছে। রাত্রি তখন এটা শুনে হতবাক হয়ে যায়। সোলাইমান তখন তার কাছে নাইমার তার জন্য রেখে যাওয়া চিঠিটা দেয়, যেখানে নাইমা রাত্রির কাছে এভাবে চলে যাওয়ার জন্য ক্ষমা চায়। আরো বলে যে এতগুলো বছর রাত্রির পাশাপাশি সোলাইমান তাদেরকে অনেক সাহায্য করে এসেছে। রাত্রিকে প্রথমেই তারা তাদের অ্যাসোসিয়েশনের জয়েন করিয়েছিল, কারণ সোলাইমান তাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিল। তাছাড়া রাত্রি সহ বাকি সবাই যেন সেখানে ভালো করে প্রশিক্ষণ নিতে পারে, এর জন্য সোলাইমান প্রতি মাসে তাদের কাছে টাকা পাঠিয়ে এসেছে। সোলাইমান আসলেই রাত্রিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু রাত্রির শেষ চিঠি পাওয়ার পরে সোলাইমান অনেক বেশি ভেঙে পড়েছিল। সে আশা করছে যেন রাত্রির সাথে সোলাইমানের আবারও দেখা হয় এবং তারা তাদের মধ্যকার সব সমস্যা দূর করে যেন এক হয়ে যেতে পারে। এই চিঠি পড়ে রাত্রি তখন অনেক বেশি অবাক হয়। সে তখন বলতে থাকে যে কোন শেষ চিঠির কথা সে বলছে। সোলাইমান তখন তার হাতে একটা চিঠি দেয়, যেটা কিনা রাত্রির কাছ থেকে সোলাইমানের কাছে এসেছিল, যেখানে রাত্রি তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়। এই চিঠি দেখে রাত্রি বলতে থাকে যে এটা তো তার হাতের লেখা না, সে এমন কোনো চিঠি লেখেইনি। সোলাইমান তার কথা বিশ্বাস করে না আর বলে যে সে তাকে মাসের পর মাস অনবরত চিঠি পাঠিয়ে গেছে, সে তাকে কখনো চিঠির উত্তর তো পাঠায়নি, তার সাথে সাথে বলা নেই কওয়া নেই সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। সোলাইমান তাকে চিঠি পাঠিয়েছে এটা শুনেও রাত্রি যেন আকাশ থেকে পড়ে, কারণ তার কাছে তো কোনো চিঠিই আসেনি। তখন রাত্রি মনে করে যে সোলাইমান হয়তো সব মিথ্যা কথা বলছে, তাই সে তাকে বলতে থাকে যে সে তার কাছে সব প্রমাণ নিয়ে তারপর পরবর্তী দিন এখানে দেখা করবে। এই বলে সে তার বাসায় চলে আসে। বাসায় গিয়েই সে আয়েশার কাছে জিজ্ঞেস করে আতিফা কোথায়। আয়েশা জানায় আতিফা তো বাসায় নেই। তখন রাত্রি উপরে আতিফার রুমে যেতে থাকে, কিন্তু তার রুম তো লক করা। সে তখন সব জায়গায় চাবি খুঁজতে থাকে। সে সময় তার কাছে আয়েশা আসে আর বলে যে আতিফা যাওয়ার আগে তার কাছে চাবি দিয়ে গিয়েছিল। রাত্রি তখন তাকে চাবি দিতে বলে, কিন্তু তখন আয়েশা তার কাছে জিজ্ঞেস করে যে সিয়ামের বাবা কি সেই ব্যক্তি যাকে সে ভালোবাসতো। রাত্রি তাকে হ্যাঁ জানালে আয়েশা তাকে চাবি দিয়ে দেয়। তখন রাত্রি তাকে বলতে থাকে যে তারা তখন প্রতিজ্ঞা করেছিল, এই প্রতিজ্ঞার কোনো মূল্য সোলাইমানের কাছে ছিল নাকি এটা জানার জন্যই তাকে এই রুমে ঢুকতে হবে। তখন আয়েশা তাকে বলে যে সে রুমে যাক, বাইরে দাঁড়িয়ে কেউ এখানে আসছে কিনা সেটা সে লক্ষ্য করছে। রাত্রি তখন তাকে বলে যে সে তাকে এত সাহায্য কেন করছে। আয়েশা জানায় কারণ সে তাকে অনেক ভালোবাসা দিয়েছে, আর তাকেও সে তার নিজের বড় বোনের মতো করে ভালোবাসে। সে চায় সে যেন সত্যিটা জানতে পারে। রাত্রির পর রুমের মধ্যে প্রবেশ করে সব জায়গায় খুঁজতে শুরু করে। তখনই সে একটা চাবি খুঁজে পায়। সেটা দিয়ে একটা লক খুললে তার মধ্যে একটা বাক্স পায়, আর বাক্সের মধ্যে সে যা দেখে তা দেখে সে একদমই হতবাক হয়ে যায়, কারণ তার মধ্যে রাখা ছিল সোলাইমানের তাকে পাঠানো অসংখ্য চিঠি। তখন তার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়, মানে সোলাইমান আসলেই তাকে ভালোবেসেছিল, কিন্তু কোনো কারণে আতিফা তাদেরকে মেনে নিতে পারেনি। এর জন্য তাদেরকে আলাদা করতেই সে এমনটা করেছে, কিন্তু এর কারণ সে এখনো বুঝতে পারছে না। এরপর দেখানো হয় সেখানে আতিফা চলে আসে। আয়েশা তখন রাত্রিকে এ ব্যাপারে জানায়। আমরা আতিফাকে দেখতে পাই, সে উপরে আসলে দেখে তার রুমের দরজা খোলা। ভেতরে ঢুকে সে সেই সিন্দুক খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে। তখনই সেখানে তার কাছে রাত্রি আসে আর বলে যে সে কেন তার সাথে এমনটা করলো। আতিফা তখন অনেক ঘাবড়ে যায় আর তাকে বলে যে সে তাকে বুঝিয়ে বলতে পারবে। এরপর সে রাত্রিকে সব সত্যিটা জানাতে থাকে। সে বলে যে রাত্রির মা যে মহিলার হাজবেন্ডের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল, সেই মহিলার বোন হলো সুলাইমানের মা, অর্থাৎ হাফিজা। তো হাফিজার বোন সেদিন তার মাকে খুন করার পরে তার হাজবেন্ডকেও নৃশংসভাবে হত্যা করে। সে অনেক বেশি কষ্টে ছিল, এজন্য তাদের দুজনকে হত্যা করার পর সে নিজেকেও হত্যা করে ফেলে। এই সব কিছু আতিফার চোখের সামনে ঘটে। আর 15 বছর পর হাফিজা তার ছেলে সোলাইমানকে নিয়ে এখানে তাদের কাছে ট্রেনিং করানোর জন্য আসে। হাফিজা তখনও পর্যন্ত জানতো না
যে রাত্রির মা তার বোনের মারা যাওয়ার কারণ। কিন্তু সুলাইমান যখন এখান থেকে ফেরে তখন সে তার মাকে রাত্রিকে পছন্দ করার কথা জানায়। হাফিজা তখন রাত্রি সম্পর্কে জানার চেষ্টা করলে সেই ভয়ঙ্কর অতীতের ব্যাপারে জেনে যায়, যার জন্য সে আতিফার কাছে আসে আর তাকে বলে যে সে যেন রাত্রিকে সুলাইমানের থেকে দূরে রাখে, তাদের মধ্যে যেন সম্পর্ক কখনোই বাস্তবায়ন হতে না দেয়। আর যদি সে তাদেরকে আলাদা করতে না পারে তাহলে সে তার বোনের মৃত্যুর দায় আতিফার উপর দিয়ে দিবে, কারণ সবকিছু তো তারই বাসার সামনে হয়েছিল। আর যেহেতু তার বর বেশ বড়লোক ছিল তাই তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আতিফাকে জেলে ঢুকাতে খুব একটা সময় লাগবে না। আতিফা তখন এসবে অনেক বেশি ঘাবড়ে যায়, তার কাছে করার মতো আর কিছুই ছিল না। তাই সে ডাক অফিসে গিয়ে সেখানে থাকা অফিসারের সাথে শারীরিক সম্পর্ক করে, যাতে সে সুলাইমানের থেকে আসা কোনো চিঠি রাত্রি পর্যন্ত পৌঁছাতে না দেয়। আর এভাবে রাত্রি কখনো সুলাইমানের চিঠি পায়নি। তাছাড়া সেই সম্পর্ক ছিন্ন করা চিঠিটি আতিফা রাত্রির হাতের লেখা নকল করেই সুলাইমানের কাছে পাঠিয়ে দিয়েছিল। এইভাবেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এগুলো শুনে রাত্রি তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। আতিফা তখন তাকে বুঝিয়ে বলতে থাকে যে যদি সে সুলাইমানের সাথে তখন থাকার চেষ্টা করত তখন তার জীবন হাফিজা নরক বানিয়ে দিত। কিন্তু এখন রাত্রি কতটা ভালো আছে, তার সম্মান রয়েছে, তাছাড়া তার কাছে তার ট্যালেন্টের জন্য রয়্যাল পরিবারের লোকেরা প্রশিক্ষণও নিতে আসছে। রাত্রি তখন বলে যে সবকিছু অতটা সহজ না যতটা দেখতে লাগছে। তখন আমরা জানতে পারি যে রাত্রি সুলাইমানের থেকে অবশ্যই অনেক বেশি কষ্ট পেয়েছে, তাই সে চেয়েছিল যে সিয়ামের থেকে এর বদলা নিবে। এজন্য আতিফা সেদিন বাসায় উপস্থিত না থাকলে সে সিয়ামকে নিয়ে ঝর্ণার কাছে চলে যায় আর সেখানে গিয়ে সিয়ামকে তার প্রতি অত্যধিক আকৃষ্ট করার জন্য সেই মন্ত্র পড়ে। আর তখনই সেই কমলা রঙের আলো তাদের উপর নেমে আসে। সিয়াম তো একদমই রাত্রির প্রতি অবজেস্ট হয়ে যায়, আর এজন্যই সিয়াম এখান থেকে যাওয়ার সময় এত বেশি পাগলামি করছিল। এটা যখন রাত্রি আতিফাকে জানায় তখন তো সে একদমই হতবাক হয়ে যায়, কারণ এটা অনেক বেশি ভয়ঙ্কর একটা বিষয় ছিল। কেননা এটা করার মাধ্যমে সিয়াম এখন রাত্রিকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। রাত্রি তখন আতিফার পা ধরে তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা জিজ্ঞেস করতে থাকে। আতিফা তখন তাকে জানায় এর কোনো সমাধান নেই, এর থেকে বাঁচার জন্য রাত্রিকে এখান থেকে একদম দূরে চলে যেতে হবে আর সব সময় এটা প্রার্থনা করতে হবে যে তার সাথে যেন কখনোই সিয়ামের দেখা না হয়। রাত্রির কাছে আর করার মতো কিছুই ছিল না, তাই সে তখন ব্যাগ গুছিয়ে এই রাতের মধ্যেই দূরে কোথাও চলে যাওয়ার জন্য আতিফাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। তখন আয়েশা তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করছিল। তাদেরকে বিদায় জানিয়ে রাত্রি তার সাথে করে একটা ছেলেকে নিয়ে বন্দরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমাদেরকে সুলাইমানকে দেখানো হয়, তার মায়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। এজন্য সে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু তার মা অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বলে যে সিয়াম এখান থেকে পালিয়ে গেছে, সে রাত্রির জন্য পাগল হয়ে গেছে, তারা আর তাকে আটকাতে পারবে না। সুলাইমান তখন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে মৃত্যু শয্যায় চলে গিয়েছিল, তাই মারা যাওয়ার আগে সে সুলাইমানকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে সিয়াম তার সন্তান না, আর রাত্রির থেকে তাকে দূর করার জন্য সেই সব কিছু করেছে। এগুলো শুনে সুলাইমান কি করবে কিছুই বুঝতে পারছিল না, আর তখনই তার মা সেখানে মারা যায়। এদিকে দেখানো হয় সিয়াম আসলেই তার রুম থেকে পালিয়ে গেছে। অপরদিকে দৃশ্য পরিবর্তিত হলে রাত্রিদের দেখানো হয় তারা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে সিয়াম চলে আসে। সে তার সাথে একটা বন্দুকও নিয়ে এসেছিল। একদমই পাগলের মতো আচরণ করতে থাকে সে রাত্রিকে বলতে থাকে যে সে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তারা সব সময় একসাথে থাকবে। এটা বলে সে রাত্রির সাথে থাকা ছেলেটিকে মেরে রাত্রিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। রাত্রি অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সুলাইমান সেখানে আসে আর সিয়ামকে এমন আচরণ করার জন্য অনেক মারধর করতে থাকে। এক পর্যায়ে সিয়াম অজ্ঞান হয়ে গেলে সে তাকে তার ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে দেয়। এরপর সে রাত্রির কাছে আসে আর তাকে বলে যে সে তার মায়ের কাছ থেকে সব সত্যিটা জেনে গেছে, সে এখনো তাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে যেন তার সাথে আসে, সে তাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। রাত্রিও তখন তার সাথে যেতে রাজি হয়, কিন্তু তখনই সিয়াম আবারও সেখানে আসে আর সুলাইমানের গায়ে ছুরি ঢুকিয়ে দেয় আর বলতে থাকে যে সে জেনে গিয়েছিল যে সুলাইমান তার আসল বাবা না, আর তাছাড়া সুলাইমান এখন তার থেকে তার রাত্রিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটা হতে দেখে রাত্রি সেখানেই থমকে যায়।
যে এটা কি হয়ে গেল। তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটা কাতরাতে কাতরাতে মারা যায়, সে কিছুই করতে পারে না। তখন আমাদেরকে দেখানো হয় সিয়াম ড্রাইভারকেও মেরে ফেলে এখানে এসেছিল। সবকিছুতে রাত্রি অনেক ভয় পেয়ে যায়, সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের মধ্যে চলে যায়, কিন্তু সিয়াম তার পিছু করতে করতে তাকে সেখানেই ধরে ফেলে। এরপর তাকে বলতে থাকে যে সে তার থেকে দূরে কেন পালাচ্ছে, সে কি এখন আর তাকে ভালোবাসে না। রাত্রি তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু সিয়াম এরপর তার জামা কাপড় ছিঁড়ে ফেলে আর তার উপর শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা করতে যাবে। তখনই সেখানে আয়েশা চলে আসে আর সিয়ামকে ছুরি দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে। রাত্রি এগুলো দেখে বিশ্বাসই করতে পারছিল না। তারা দুজনেই তখন ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সেই সময় দেখানো হয় তাদের চিৎকার শুনে সেখানে অন্য গ্রামের লোকেরা চলে এসেছিল। তারা আসলে আয়েশা তাদেরকে বলে যে ছেলেটা তার বোনকে শারীরিক নির্যাতন করার চেষ্টা করেছিল, তাই সে তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে তখন লোকগুলো সবাই মিলে সিয়ামের লাশ কুচি কুচি করে ফেলার জন্য সেখানে নেমে আসে। আয়েশা তখন রাত্রির হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পথে সে সোলাইমানের লাশের কাছে আসে, তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু আয়েশা কোনোভাবে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমাদেরকে প্রায় 25 বছর পরের দৃশ্য দেখানো হয়। একটা ছেলে আর একটা মেয়ে গাড়িতে করে আতিফার সেই ট্রেনিং সেন্টারের কাছে আসে, যেটা কিনা এখন পরিত্যক্ত হয়ে গেছে। একটা লোক তাদের কাছে আসে আর বলে যে তারা এখানে এই বাড়িটি কিনতে এসেছে, কিন্তু এই বাড়ির অনেক ভয়ঙ্কর অতীত রয়েছে। এখানে থাকা মহিলার জন্য কয়েকজন পুরুষের জীবন যায়, তারপর এখান থেকে একজন গোপ পালিয়ে যায়। আতিফা নামের একজন এখানে থাকতে শুরু করে, কিন্তু একাকিত্বের জন্য সে একদিন নিজেকে নিজেই হত্যা করে ফেলে। এরপর থেকে এই বাড়িটি তাদের গ্রামের সবার জন্য ভয়ের কারণ হয়ে রয়ে গিয়েছে। তারা এমন একটা বাড়ি কেন কিনতে চাচ্ছে? তখন ছেলেটি বলতে থাকে যে এটা তারা জানে না, এটা হলো তাদের মায়ের সিদ্ধান্ত। তখনই গাড়ির ভেতর থেকে একটা মহিলা বেরিয়ে আসে, আর এই মহিলা আর কেউ নয় বরং রাত্রি। রাত্রি এখানে এসে বাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে সে এই বাড়িটা কিনবে আর এখানে শুধু মেয়েদের জন্য একটা বিদ্যালয় বানাবে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। সেই গোকের জীবন ভুলে সে এখন নতুন করে তার জীবন শুরু করেছে, আর এখন সে শুধু মানুষের ভালোর জন্যই কাজ করে যেতে চায়। আর সেই জন্যই হয়তো সে তার অতীতের এই বাসস্থানকে বেছে নিয়েছিল। আর তার ভালোবাসার মানুষটিও যেহেতু চাইতো যে মেয়েরা স্বাবলম্বী হোক, পড়াশোনা শিখুক, তার সেই স্বপ্ন পূরণ করতেই হয়তো সে মেয়েদের জন্য বিদ্যালয় খুলতে চলেছে। যাক, এই তো ছিল আজকের গল্প। ইন্দোনেশিয়ান এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।